হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমরা জিনিমিকে উইশ সিরিজটির পর্ব 1 থেকে 5 অলরেডি এক্সপ্লেন করেছি আমাদের চ্যানেলে। আপনারা এখনো না দেখে থাকলে তা দেখে আসতে পারেন, লিংক প্রথম কমেন্টে। তো আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সিরিজটির 6 নাম্বার এপিসোড থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন আইকনটি চালু করে দিবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও মিস না যায়। তো এপিসোড 5-এর শেষে আমরা দেখেছিলাম সাংহো কায়ংকে বলে তার সাথে যেতে, যাতে সে কায়ংকে দেখাতে পারে আগের জন্মে সে জিনির কাছে কি উইশ চেয়েছিল এবং কিভাবে সে মারা যায়। কায়ং বলে, কিন্তু আমি তোমাকে কেন বিশ্বাস করব? সাংহো বলে, জিনি আমার শত্রু আর সে তোমাকে 3টি উইশের পর মেরে ফেলতে চায়, তার মানে তোমারও শত্রু। আর অবশ্যই শত্রু তো বন্ধু হয়। কিন্তু কায়ং তাকে বিশ্বাস করে না, উল্টো কিছু একটা দিয়ে তাকে আঘাত করে। পরের দিন আমরা কায়ংয়ের গ্যারেজে দুইজন পুলিশ অফিসার দেখি। তারা কিছু নিখোঁজ হয়ে যাওয়া মেয়েদের খুঁজছিল। তখন এক পুলিশ একটা মেয়ের ছবি বের করে দেখালে তখন কায়ং মেয়েটার একটা ছবি তুলে রাখে। তো পুলিশ চলে গেলে কায়ং সেই ছবিটার সাথে একটা লাল কালারের প্লাস্টিকের টুকরো মিলাতে থাকে, যেটা সে একটা গাড়িতে পেয়েছিল। জিনিকে দেখি আমরা এক জায়গায় বসে গেম খেলছিল। তখন একটা পিচ্চি এসে বলে, তুমি এত বড় হয়েছো, কাম ধান্দা না করে গেম খেলছো কেন? এজন্যই তো কায়ং তোমাকে ঘৃণা করে। সেডি এসে জিনিকে জানায় যে আগের রাত্রে সাংহো এসেছিল কায়ংয়ের সাথে দেখা করতে। জিনি কারণ জানতে চাইলে সেডি বলে, সাংহো কায়ংকে জানাতে এসেছিল সে আগের জন্মে কিভাবে মারা গিয়েছিল। জিনি তখন দৌড়ে কায়ংয়ের বাড়িতে আসে, কিন্তু কোথাও না পেয়ে নানিকে জিজ্ঞাসা করে কায়ং কোথায়। নানি বলে সে বাইরে গিয়েছে। তখন জিনির মনে পড়ে আজ তো 4 তারিখ, মনে আছে কায়ং প্রতি মাসে 4 তারিখে সমুদ্রে যায় ডাইভিং করতে। দেখি কায়ং সমুদ্রের গভীরে আগের রাত্রে সাংহোর কথাগুলো চিন্তা করছে। তখন জিনি আসে সেখানে। জিনি বলে, আমি জানি না তুমি কেন নিজেকে মারতে চাও আর সৃষ্টিকর্তা কেন আমাকে তোমার কাছে বারবার প্রেরণ করে, কিন্তু হয়তো এটাই আমাদের নিয়তি। এটা বলে জিনি সেখান থেকে চলে যায়। সেই শপ ম্যানেজার মহিলাকে দেখি আমরা। সে হোটেলে আসে তার মেয়ের সাথে দেখা করতে। রুমে গেলে সে দেখে সে একটা ছেলের সাথে বসে আছে। সিন কাট হলে দেখি মহিলাটা জিনির সাথে কথা বলছে। জিনিকে মহিলা জিজ্ঞাসা করে মানুষ তাদের শেষ ইচ্ছে মূলত কি চায়। জিনি একজনের উদাহরণ দিয়ে বলে, একবার নাকি এক লোক জিনিকে 3 নম্বর ইচ্ছে হিসেবে বলেছিল জিনি যাতে ভুলে যায় যে সে আগেও 2টা ইচ্ছে চেয়েছিল। মহিলা বলে, তুমি কি সত্যিই ভুলে গিয়েছিলে? জিনি বলে, জানতে চাইলে তুমি এই উইশটা আগে আমার কাছে চেয়ে দেখো। নানিকে দেখি আমরা। সে আলমারি খুললে দেখে সেখানে কায়ং ছবি দিয়ে রেখেছে যে কোন ড্রেসের সাথে কোন জুতো মানাবে। সেই অনুযায়ী নানি একটা সুন্দর ড্রেস পরে একটা কেকের দোকানে আসে। এখানে তার সাথে জিম্মির দেখা হয়। দুজনে মিলে বসে খুব আড্ডা দিচ্ছে। তখন নানির এক বান্ধবী সেটা দেখে। সে এসে অন্য মহিলাদের সাথে কথা বলা শুরু করে। নানি না হয় হাওয়াই ঘুরতে গিয়েছে, কিন্তু ফোনে তো কথা বলতে পারে। আর যেদিন থেকে নানি হাওয়াই গিয়েছে সেদিন থেকেই ওই মেয়ে মানে ইয়াং নানি কায়ংয়ের বাসায় এসেছে। একজন বলে সে নাকি দেখেছে রাত্রে কায়ং আর ওই মেয়ে ক্ষেতের পাশের মাটি খুঁড়ছিল। তারা সন্দেহ করে দুজনে মিলে হয়তো নানিকে খুন করে লাশ ক্ষেতের মধ্যে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই জন্য গ্রাম প্রধানকে নিয়ে মহিলাগুলো আসে কায়ংয়ের বাসায়। কায়ং তাদের বোঝানোর চেষ্টা করে যে নানি হাওয়াই গিয়েছে। তখন তারা বলে, তাহলে তার সাথে আমাদের ভিডিও কলে কথা বলাও। গ্রাম প্রধান নানির মোবাইলে কল দেয়। তখন ওই পাশ থেকে আসলেই নানি কল রিসিভ করে ও বলে সে হাওয়াই আছে, কিছুদিন পর আসবে। আসলে এটা জিনি ছিল যে নানির রূপ নিয়ে সবার সাথে কথা বলে। সবাই চলে যাচ্ছিল তখন একজন কায়ংকে বলে, সাইকো দিয়ে তো ভরসা নেই, যদি খুন করেই ফেলো। নানি এটা শুনে মন খারাপ করে ভিতরে চলে যায়। জিনি আসে সেখানে। জিনি হাসাহাসি করতে থাকলে কায়ং বলে, শয়তানের সাথে ডিল করেছি, এতটুকু ঝামেলা তো পোহাতেই হবে। তো কথাটা জিনির খুব মাইন্ডে লাগে। জিম্মি কফি শপে সাংহোর অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে দেখে। এখানে আমরা জানতে পারি মেয়েটা কানে শুনতে পারে না। কারণ হিসাবে বলে, আসলে সাংহো একজন ফেরেশতা, তাই তার থেকে কখনো মেয়েটা যেন জান্নাতের রহস্য শুনতে না পায়, এজন্য ছোটবেলায় তার কোনো কিছু শোনার শক্তি ছিনিয়ে নেওয়া হয়। তো জিনিকে দেখি একটা ক্লাবে আসে যেখানে জুয়ো চলছিল। জিনির কাছে টাকা না থাকায় সেখানে এক লোক তাকে কিছু টাকা দেয় খেলার জন্য। যিনি কৃতজ্ঞতা জানাতে সেই লোকটার নাকে নাক ঘষতে যায়, যেমনটা এর আগে একবার গ্রামের প্রধানের সাথে করেছিল, যার জন্য একটু পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। পুলিশ দেখে যিনি ওইটা করছিল আসলে আরবের লোকেরা নাকি শুভেচ্ছা জানাতে এমনটাই করে। একটু পর কায়ং এসে জিনিকে ছাড়িয়ে নিয়ে যায় আর বাইরে গিয়ে জিনিকে প্রচুর মারধর করে। বকিয়ংকে দেখি আমরা। সে জিনিকে তার দ্বিতীয় ইচ্ছে জানায়, বলে কায়ং যেন তার প্রতিদিনের ব্যাংকিং লেনদেন আরও বাড়িয়ে দেয়। তো পরের দিন কায়ং সেটাই করে। যিনি একটা পিচ্চির সাথে বসে গেম খেলছে, তখন পিচ্চিটা বলে তার মায়ের প্রেমিকা তাকে অনেক মারধর করে। একদিন সে একটা অ্যাঞ্জেল দেখে ও উইশ হিসাবে বলে লোকটা যেন মরে যায়। যিনি বলে এই কাজটা সেই করে দিবে যদি পিচ্চিটা তাকে 1 কয়েন দেয় গেম খেলার জন্য। পরের সিনে যিনি সেই লোকটাকে একটা মরুভূমিতে নিয়ে আসে। সে এখানে লোকটার উপর কিছু কুকুর ছেড়ে দেয়। সাংহো আসে সেখানে। সে এসে জিনিকে বলে, তুমি কেন মানুষের জীবনের মধ্যে নাক গলাতে এসেছো? জিনি বলে, কেন? তুমি যে কিছুদিন আগে কায়ংয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, সেও তো মানুষ, সেটার কি? কায়ংকে দেখি আমরা। সে তার ঘড়িটা নিয়ে একটা শপে এসেছে ঠিক করার জন্য, কারণ তার ঘড়ি নাকি উল্টো দিকে ঘুরছে। লোকটা দেখে বলে, কই, ঘড়ি তো ঠিকই আছে। কায়ং বাসায় এসে চেরাগটা হাতে নেয়।
পেছনে কিছু আরবি লেখা দেখতে পেলে সেটা গুগলে সার্চ করে। কায়ং জানতে পারে চেরাগটা 1061 এডির তৈরি। কায়ং বুঝতে পারে জিনি তাকে মিথ্যা বলেছে, কারণ জিনি তাকে বলেছে সে 983 বছর ল্যাম্পে বন্দি ছিল, মানে কিছু বছর এখানে মিসিং আছে, যেটা জিনি কায়ংয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে ব্যাংকের সবাই জেনে যায় বকিয়ং কায়ংয়ের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে। ম্যানেজার তাকে তার রুমে ডাকায়। সেখানে ম্যানেজার বকিয়ংয়ের উপর খুবই চিল্লায় ও বলে এটা তাড়াতাড়ি ঠিক করতে, নইলে কায়ং ব্যাংকের বিরুদ্ধে কেস করে দিবে। জাংহন নামে সেই পিচ্ছি ছেলেটাকে দেখি, যে সে আটকে থাকা জিনিটাকে একটা অ্যাপেল ও বই দিয়ে যায়। কায়ং আসে সাংহোর অফিসে। কায়ং বলে সাংহো যাতে তাকে অতীতে নিয়ে যায় যেমনটা সে বলেছিল। সাংহো কায়ংকে নিয়ে অতীতে যায়। দেখি একটা মরুভূমিতে জিনি তার নতুন মালিকের জন্য অপেক্ষা করছে। তখন সেখানে বণিকদের একটা গ্রুপ যাচ্ছিল, যেখানে পিচ্ছি কায়ং আর হানবিস নামের আরেকটা ছেলে ছিল। মূলত তাদের দুজনকে গোয়াং নামের একটা গ্রাম থেকে কিনে এনেছিল কৃতদাস হিসেবে। তখন মরুভূমিতে থাকা কিছু হায়না তাদের উপর আক্রমণ করে। একজন হানবিস নামের ছেলেটাকে হায়নার সামনে ছুঁড়ে মারে। এরপর সবাই সেখান থেকে পালাতে থাকে। কায়ং কান্না করছিল খুব। একজন কায়ংকে সে ধাক্কা দিয়ে মরুভূমির বালির উপর ফেলে দেয়। কায়ং গিয়ে সেই চেরাগের উপরে পড়ে। ঘষা লেগে সেখানে জিনি চলে আসে। জিনি কায়ংকে যথারীতি 3টি উইশ চাইতে বলে। কায়ং বলে জিনি যেন হানবিসকে বাঁচিয়ে দেয় আর লম্বা আয়ু দেয়। জিনি তখন হানবিসকে বাঁচিয়ে দেয় ও সেখানে থাকা সবাইকে মেরে তাদের বেঁচে থাকা আয়ু হানবিসকে দিয়ে দেয়। দ্বিতীয় ইচ্ছে হিসেবে কায়ং জানায় গোয়াং গ্রাম থেকে যেন আর কাউকে কৃতদাস হিসেবে নিয়ে আসা না হয়। জিনি গোয়াং গ্রামে চলে যায় কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। তখনই সেখানে সাংহো আর কায়ং আসে। তখন অতীতের সাংহো পিচ্ছি কায়ংকে বলে, তোমার ইচ্ছেগুলো চাওয়া ঠিক হয়নি। প্রথম উইশে একজনকে বাঁচানোর জন্য জিনি অনেকগুলো ব্যবসায়ীকে মেরে ফেললো, যাদের সবারই পরিবার আছে। আর তোমার দ্বিতীয় ইচ্ছের জন্য জিনি সম্পূর্ণ গোয়াং গ্রামটাকে ধ্বংস করতে গিয়েছে। যেহেতু গোয়াং গ্রাম থাকবে না, তাই সেখানকার মানুষও আর কৃতদাস হবে না। পিচ্ছি কায়ং অবাক হয়ে যায়, কারণ সে সবার ভালো চেয়েছিল, কিন্তু জিনি উল্টো এটাকে খারাপ বানিয়ে দিল। জিনি আসে তখন। সে এসে পিচ্ছি কায়ংকে বলে এবার তৃতীয় ইচ্ছে চাও। এতক্ষণ সেডি কায়ংকে হেফাজত করছিল মরুভূমির হায়নাগুলো থেকে, কিন্তু এখন হায়নাগুলো কায়ংয়ের উপর আক্রমণ করে। কায়ং আফসোস করছিল যে তার জন্য কতগুলো মানুষ মারা গেল। তাই পিচ্ছি কায়ং তার শেষ ইচ্ছে জানায়। বলে এতগুলো মানুষকে হত্যার কারণে আমার যাতে শাস্তি হয়, আর তোমারও। জিনি বারবার আফসোস করেছে যে পিচ্ছি একটা মেয়ের কারণে তাকে শাস্তি পেতে হবে। অনেক বছর পেরিয়ে যায়। পিচ্ছি কায়ংয়ের মৃত শরীর ততদিনে পচে মাটির সাথে মিশে গিয়েছে, আর জিনি তার শাস্তি ভোগ করছে। কায়ং আসে সেখানে। জিনির মুখে হাত দিতেই জিনি অদৃশ্য হয়ে যায়। ল্যাম্পে থাকা সেই ঘড়িটা চলতে শুরু করে। আর তখন বর্তমান জিনিকে দেখি আমরা যে ব্যথায় ছটফট করছে। সে যেটা স্পর্শ করে সেটাতে আগুন ধরে যায়। জিনি একটা ভিশনে দেখে সে কায়ংয়ের সাথে বসে আছে। আর এপিসোড 6 এখানেই শেষ হয়। এপিসোড 7-এর শুরুতে সাংহো কায়ংকে বলে জিনি আসলে একটা শয়তান। ওর একমাত্র লক্ষ্য তোমার 3টে ইচ্ছের পর তোমাকে মেরে ফেলা। কায়ং বলে আমি মানলাম জিনি একটা শয়তান, তুমি তো এঞ্জেল। হানবিসকে যখন হায়নাগুলো খাচ্ছিল তখন তুমি আসলে না কেন তাকে বাঁচাতে? আসলে তোমরা দুজনেই খারাপ, আর আমি একমাত্র যে তোমাদের 12টা বাজাবো। এটা বলে কায়ং সাংহোকে একটা ঘুষি মারে। সেডি আর ইরেম বুঝে যায় তাদের মাস্টার সমস্যার মধ্যে আছে। দুজনেই বের হয়ে যায় তাদের মাস্টারের উদ্দেশ্যে। সেডি এসে জিনিকে বলে সে ঠিক আছে নাকি। জিনি বলে আচ্ছা, তোমার জানা মতে জিনিয়া ছাড়া আর কেউ আছে যার সাথে আমার পরিচয় ছিল? সেই ঘড়িটা চলছে দেখে তো জিনি অবাক হয়ে যায়, কারণ বিগত 983 বছর ধরে এটা বন্ধ ছিল, যা আজ হঠাৎ চলতে শুরু করেছে। সেডি বলে এটা হয়তো আপনার একটা সংকেত। ঘড়ির সময় শেষ হবার আগেই আপনাকে কায়ংকে খুন করা লাগবে, নইলে আপনিই মারা যাবেন। জিনি কিছুটা ঘাবড়ে যায়। রাত্রে কায়ং একা বাসায় ফিরছিল। জিনি তখন সেখানে আসে কায়ংকে রিসিভ করতে। পরের দিন জিনি ঘড়িটাকে তার জাদুর মাধ্যমে উল্টো করে দেয়, কিন্তু লাভ হয় না। ঘড়ি চলতে থাকে। সেডি এসে বলে আমার মনে হয় না এসব করে কোনো লাভ আছে। জিনি বলে কায়ং কত বছর পর তার তৃতীয় ইচ্ছে চায় তার কোনো গ্যারান্টি নেই। হয়তো ওর শেষ ইচ্ছে চাওয়ার আগেই ঘড়ির সময় শেষ হয়ে যাবে আর আমিও মারা যাব। সেডি তখন জিনিকে একটা পরামর্শ দেয়। বলে কায়ংকে ফিজিক্যালি অত্যাচার করে লাভ নেই, ওকে মানসিকভাবে দুর্বল করে দিন, যাতে বাধ্য হয় তার শেষ ইচ্ছে চাওয়ার জন্য। জিনি বলে কায়ং আমাকে আজকাল ভালোবাসতে শুরু করেছে, আর আমি তাকে এই ভালোবাসার জালে ফেলেই দুর্বল বানিয়ে ফেলবো। তো কায়ং তার কাজ করছে, তখন সে আশেপাশে মিউজিক বাজতে শোনে। আর তখন এই এন্ট্রি হয় জিনির একদম ঢেসিং লুকে। কিন্তু কায়ং এত সহজে ফিদা হবার মেয়ে না। মিউজিক চেঞ্জ হয় আর জিনি এরপর একটা মেয়ের লুকে আসে। তাতেও কাজ না হলে জিনি এবার একটু ভিলেন টাইপের লুক নিয়ে আসে। কায়ং বলে আগেরগুলো থেকে এটা একটু বেটার। জিনি বলে জানতাম মেয়েরা খারাপ ছেলেদের দিকে বেশি নজর দেয়। কায়ং বলে আচ্ছা, তুমি একটা ছেলে জিনি, জিনিদের মধ্যে মেয়েও কি থাকে? জিনি একটু নড়ে চড়ে বসে বলে তার জানা নেই। কায়ং আবারও জিজ্ঞাসা করলে জিনি বলে হ্যাঁ, মেয়ে জিনও হয়। মেয়ে জিনদের বলা হয় জিনিয়া। কায়ং জিনিকে জিজ্ঞাসা করে কোনো জিনিয়ার সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছিল কিনা। জিনি বলে এক জিনিয়ার সাথে নাকি তার প্রেম ছিল অনেক বছর আগে। কায়ং বলে শুধুই প্রেম, কিস করনি?
জিনি কথা ঘুরায়। কায়ং এবার হুমকি দিয়ে বলে, জলদি বলো কিস করেছিলে কিনা। জিনি বলে, আসলে আমার ঠিক মনে নেই। এটা বলে জিনি সেখান থেকে পালিয়ে আসে সাংহোর অ্যাসিস্ট্যান্ট ইরেমের কাছে। জিনি ইরেমকে জিনিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে ইরেম জানায় শেষবার সে জিনিয়াকে দুবাই দেখেছিল। এরপর আমরা দেখি জুং নামে সেই ইউটিউবার ছেলেটাকে, যে সেই 5 জনের একজন। বেচারা আমার মতোই খুব কষ্টে ছিল, কারণ অনেক পরিশ্রম করার পরও তার চ্যানেলটা বড় হচ্ছিল না। তো বেচারার কাছে তো জিনি আছে উইশ পূরণের জন্য, আমাদের কাছে তো জিনি নেই। তাই আপনারা এই জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। যাই হোক, জুংয়ের মোবাইলে একটা নোটিফিকেশন আসে যেখানে চেরাগের একটা ছবি ছিল, আর বলা হয় সে যেন তার 3টা ইচ্ছা চায়। জুন ফাজলামো করে বলে, এই গ্রামে যেন একটা খুন হয় আর সেটা রিপোর্ট করে আমার চ্যানেলটা যেন ভাইরাল হয়ে যায়। জুং তখন একটা জঙ্গলে চলে আসে আর তার চ্যানেলে লাইভ স্ট্রিমিং হচ্ছিল। হোঁচট খেয়ে পড়ে গেলে সে একটা কঙ্কাল দেখতে পায় যেটা লাইভেও দেখানো হচ্ছিল। জুং ভয়ে লাইভ বন্ধ করে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু তার ওয়াইফ তাকে কল দিয়ে বলে তাদের লাইভে অনেক ভিউয়ার ছিল, সেজন্য আবারও লাইভটা চালু করে। জুং লাইভ চালু করে দেখে তার ভিডিও হাজার হাজার মানুষ দেখছে। তো পরের সিনে সেখানে পুলিশ আসে আর গ্রামবাসীরাও খুনের ব্যাপারটায় অনেক ভয় পেয়ে যায়। নানি শপিং মলে কিছু কেনাকাটা করছিল, তখন সে দুজনের কথা শুনতে পায়। তারা সেই খুনের ব্যাপারে কথা বলছিল। একজন বলে কাজটা হয়তো কায়ংয়ের, কারণ ও একটা সাইকো। তখন অন্যজন বলে খুনটা 20 বছর আগের। তখন কায়ং একটা 8 বছরের বাচ্চা মাত্র, সে কিভাবে খুন করবে। তো নানি বাসায় এসে ওই কথাটা মনে করে কান্না করছিল। কায়ং তখন এসে নানিকে বলে সে কাঁদছে কেন। নানি সত্যটা বলে না। নানি বলে, শোনো কায়ং, গ্রামের মানুষ অনেকে তোমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তুমি সেগুলো কানে নিও না। কায়ং বলে, আমি এখন ওইসবে অভ্যস্ত হয়ে গিয়েছি, তবে তোমাকে কেউ কিছু বললে আমি চুপ থাকবো না। কায়ং এক জায়গায় কাজ করছিল, তখন তার সহপাঠী বকিয়ং আসে। সে এসে কায়ংকে বলে কায়ং যেন ব্যাংকে গিয়ে সবাইকে বলে বকিয়ং টাকা চুরি করেনি, কায়ং নিজেই তাকে টাকা দিয়েছে। কায়ং বলে, নিজে চুরি করে এখন ভালো সাজার নাটক করছো। বকিয়ং বলে, আমি ওই টাকা চুরি করিনি, জিনি আমাকে দিয়েছে। কায়ং বলে, তার কাছেও একটা জিনি আছে, আর কায়ং নিজেই ওই জিনিকে বকিয়ংয়ের কাছে পাঠিয়েছিল। কায়ং বলে, তোমার তো এখনো একটা ইচ্ছে বাকি, সেটা হয়ে গেলে আমি জিনিকে বলবো তোমার সব ইচ্ছের অস্তিত্ব যেন মিটে যায়। এরপর জিনি আসে কায়ংয়ের কাছে। সে কায়ংয়ের রাগান্বিত চেহারা দেখে রাগ ঠান্ডা করার জন্য উঁচু একটা জায়গায় নিয়ে আসে। জিনি খোঁচা মেরে কায়ংকে বলে, তুমি চাইলে আমাকে আগের বারের মতো এখান থেকেও ধাক্কা দিয়ে ফেলে দিতে পারো। কায়ং বলে, আমাকে এতটাও খারাপ ভেবো না। আচ্ছা, তুমি যে ওই দিন আমার মুড ঠিক করার জন্য আলাদা আলাদা রূপ নিয়েছিলে, ওই রকম কিছু কি আরো শিখেছো? জিনি বলে, একবার দেখেছিলাম নায়িকার মুড খারাপ ছিল, এই জন্য নায়ক নিজের কাঁধে তাকে মাথা রাখতে বলে। জিনি তখন নিজের কাঁধ কায়ংয়ের দিকে এগিয়ে দিলে কায়ং জিনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তো রাত্রে জিম্মি আসে কায়ংদের বাসায়। সে কায়ংকে ডাকছিল, কিন্তু ঘর থেকে নানি বের হয়। আবার তখন এই কায়ং জিনিকে নিয়ে সেখানে আসে। জিম্মি কায়ংকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে, এই ছেলেটা আর মেয়েটা বাড়ির মধ্যে কি করছে। তো তখন নানি জিয়ং বলে, আসলে জিনি আমার ভাই, ও আবার কায়ংয়ের বন্ধু, তাই আমরা এখানে বেড়াতে এসেছি। কিন্তু জিম্মি বলে, আমি তো জানতাম ছোটবেলা থেকে কায়ংয়ের একমাত্র বন্ধু আমি, এই ছেলেটা আবার কবে বন্ধু হলো। তখনই আবার সেরি চলে আসে সেখানে। এবার জিম্মি আর কায়ং আলাদা হয়ে কথা বলছিল। কায়ং জিম্মিকে বলে, এখানে কি হচ্ছে আমি তোমাকে ক্লিয়ারলি বোঝাতে পারবো না, এই জন্য তুমি আমার কাছে কিছু জানতে চেও না। শুধু এতটুকু জেনে রাখো, সময় হলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এই জন্য জিম্মি আর কথা আগায় না। রেস্টুরেন্টের মালিক শান্তিকে দেখি আমরা, সে জিনিকে ডাক দেয় ও তার দ্বিতীয় ইচ্ছে জানায়। বলে 20 বছর আগে 11টা বাজে যেন তাকে নিয়ে যাওয়া হয়। তো জিনিও তাকে 20 বছর আগে সকাল 11টায় নিয়ে আসে। শান্তে বলে, আরে আমি রাত 11টার কথা বলেছি, সকালে না। জিনি বলে, সেটা আগে বলা উচিত ছিল, এখন রাত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো রাত্রে আমরা দেখি আসলে 20 বছর আগে গ্রামে যে খুনটা হয়েছিল, যেটার লাশ কিছুদিন আগে জঙ্গলে পাওয়া যায়, সেটা আসলে একটা মেয়ের লাশ ছিল, যেটা কিনা শান্তে খুন করেছিল। শান্তের সন্দেহ ছিল কেউ একজন সেই রাত্রে তাকে খুন করতে দেখেছিল, এই জন্য সে খুনের সময় বাইরে যায় চেক করতে, দেখে আসলে সেই রাত্রে তার মা তাকে খুন করতে দেখে ফেলেছিল। বর্তমানে ফিরে এসে সে তখন তার মাকে ধন্যবাদ জানায়, কেননা তার মা তার খুনের ব্যাপারটা পুলিশকে জানায়নি। কিন্তু জিনি এসে কায়ংকে জানিয়ে দেয় যে সেই খুনটা আসলে শান্তে করেছিল। কায়ং বলে তাহলে সে নিজে পুলিশকে তা জানিয়ে দেবে। রাত্রে আমরা দেখি গ্রামের সবাই যে যার জায়গায় ছিল সেখানেই ঘুমিয়ে গিয়েছে। তখন গ্রামের এক রাস্তায় আমরা সেই জিনিটাকে দেখি, যে সে নতুন বাসাটায় ছিল। এখানে সাংহোর অ্যাসিস্ট্যান্ট মেয়ে ইরেম এসে তার সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি জিনিটার নাম সাদি, এবং গ্রামের সবাইকে সেই ঘুম পাড়িয়েছে। সাদির স্পেশাল এবিলিটি হচ্ছে সে গান গেয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিতে পারে। ইরেম তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে সাদি জানায় তাকে কোথাও যেতে হবে, সেটার রাস্তা অনেক দূর পর্যন্ত। তো জিনি ঘুমাচ্ছিল, সাদি সেখানে আসে। পরের সিনে সেরি সাংহো, ইরেম ও কায়ংকে নিয়ে যায় জিনির কাছে। দেখি আগের রাত্রে সাদি জিনির হাত শক্ত রশি দিয়ে বেঁধে রেখে গিয়েছে। কায়ং তখন অনেক কষ্টে সেই রশিটা খুলে ফেলে, আর সবাই কায়ংকে সেই চেরাগের ভেতর রেখে চলে যায়। জিনি এসে সাংহোর কাছে জানতে চায় সাদির চেরাগের মালিক কে এখন।
সাংহ বলে, তুমি মরুভূমিতে হানবিশ নামে যে ছেলেটাকে বাঁচিয়েছিলে সেই এখন সাদির মালিক। এখানে জানতে পারি কায়ং এর ইচ্ছা অনুযায়ী হানবিশকে লম্বা আয়ু দিতে গিয়ে জিনি সেই রাত্রে হানবিশকে অমর বানিয়ে দিয়েছিল। তো জিনি সেডিকে নিয়ে অতীতে আবার সেই সময় আসে, তখন হানবিশকে সাবধান করে দেয় সে যেন সাদির কোনো ক্ষতি না করে। সাদিকে দেখি আমরা, সে আবার তার পুরাতন জায়গায় ফিরে এসেছে। সাদি সবাইকে বলে, জিনি এখন জেনে গিয়েছে আমি এই গ্রামে আছি, আর সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে। পিচ্চি ছেলেটা বলে, তুমি ভেবো না, তুমি নিজের ইচ্ছেতে এই জায়গা থেকে বাইরে বেরোতে পেরেছিলে। আমি তোমাকে যেতে দিয়েছিলাম যাতে জিনি তোমাকে বাঁচাতে আসে, আর আমি তাকে ধরে ফেলে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হতে পারি। জিনি আসে চেরাগের ভিতর, যেখানে আগে থেকেই কায়ং ছিল। কায়ং সেই ঘড়িটা জিনিকে দেখিয়ে বলে সে এটাকে টাচ করে আরও একটা ভীষণ দেখেছে, যেখানে খালিদ নামের একটা ছেলের সাথে বসে সে কথা বলছিল। জিনি আর কায়ং বাসায় আসে, এসে সেই রশিটা কায়ং নানির হাতে বাঁধে। কায়ং দেখতে চাচ্ছিল রশিটা দিয়ে কি শুধু জিনিদেরই বাঁধা যায় নাকি মানুষকেও বাঁধা যায়। নানি তখন সহজেই রশিটা খুলে ফেলে, মানে এটা শুধু জিনিদের বাঁধার জন্য। সেডি বলে রশিটায় রক্তের গন্ধ আছে। তখন দেখা যায় মূল রশিটা আসলে সাদা রঙের, কিন্তু রক্তের কারণে সেটা কালো দেখাচ্ছে। কায়ং বলে এটা হয়তো তার আগের জন্মের রক্ত দিয়ে বানানো, এজন্য শুধু কায়ংই এই রশিটা খুলতে পারবে যখন সেটা জিনির হাতে বাঁধা থাকে। এদিকে দেখি কায়ং এর সেই ক্লাসমেট ছেলেটা আসলে পিচ্ছি জংহুর বাবা নয়, তাকে ভাড়া করা হয়েছে। আসলে সেই পিচ্ছি ছেলেটাই হচ্ছে হানবিশ। অতীতের দৃশ্যে দেখানো হয় হানবিশ অনেক পিচ্চি ছেলে মেয়েদের খাঁচার ভিতর বন্দি করে রাখত তার কৃতদাস বানানোর জন্য। পরের রাত্রে কায়ং সেই পাগল লোকটার কাছে যায়, তার কাছে ছিল সেই প্রমাণটা, হলুদ চুল আর তার গাড়ির ভাঙা ব্যাকলাইটের অংশটা। কায়ং চালাকি করে বলে যে, শুনলাম তুমি নাকি তোমার শিকারের চুল রং করতে পছন্দ করো, তুমি তো একজন হেয়ার ড্রেসার হতে পারতে। লোকটা হতবাক হয়ে গিয়ে বলে, তুমি প্রমাণটা আমাকে দিচ্ছ কেন, পুলিশকে না দিয়ে? কায়ং হেসে বলে, আমি এসেছি কারণ এই বিষয়টা আমার আগ্রহ জাগিয়েছে, কিন্তু তোমাকে তোমার ভুল ঠিক করতে হবে। হতে পারে আমরা হয়তো একসাথে কাজ করতে পারি। লোকটা হেসে বলে, আমি জানতাম তুমি আমার মতোই একটা সাইকো, চিন্তা করো না, আমি অতীতে গিয়ে সব ঠিক করে ফেলবো। কায়ং বাড়ি ফিরলে জিনি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি ওই প্রমাণটা ওকে কেন ফেরত দিলে? কায়ং উত্তর দেয়, কারণ আমি যদি এই প্রমাণটা পুলিশকে দিতাম তবে সে তৃতীয় ইচ্ছা ব্যবহার করে আবার মুক্তি হয়ে যেত, আর কেউ জানেও না যে নিখোঁজ মেয়েটার দেহ এখন কোথায় আছে। এখন সে তার শেষ ইচ্ছাটা ব্যবহার করে আবার অতীতে ফিরে গিয়ে সবকিছু ঠিক করতে চাইবে। ঠিক তখনই তুমি আমার ডায়েরিটা নিয়ে আমার অতীতের কায়ংয়ের কাছে দিবে। জিনি কায়ংয়ের এই বুদ্ধিতে মুগ্ধ হয়ে যায়। সে বলে, আমার বদলে তোমার এই প্রদীপের ভিতর থাকা উচিত, কারণ আমার থেকে বেশি তুমি মানুষকে পথভ্রষ্ট করতে পারো। পরের দিন জিনি কায়ংকে তার সাথে একটা ভ্রমণে যাওয়ার আমন্ত্রণ জানায়। সে বলে আবার তার সাথে দুবাই যাওয়ার জন্য। জিনি বলে, আমাদের এই যে স্মৃতির ঝলকগুলো মনে পড়ে, এগুলো ল্যাম্পে লেখা অনুসারে 20 বছরের স্মৃতি, আর সেগুলো আমার মনে নেই। এই ব্যাপারে জানার জন্য সেখানে আমাদের এমন একজনের সাথে দেখা হতে পারে যে আমাদেরকে বোঝাতে পারবে যে এই 20 বছরের স্মৃতিতে কি হয়েছিল। তো এয়ারপোর্টে দেখি জিনি ও কায়ংয়ের সাথে সেডি, জিম্মি ও নানিও যাচ্ছে দুবাই। তারা সেখানে পৌঁছানোর পর জিনি কায়ংকে পুরনো দুবাইয়ে নিয়ে যায়, আর সেখানে একটা ল্যাম্প ঘষতে বলে। কায়ং ল্যাম্পে ঘষা দিতেই সেটা থেকে একজন অসাধারণ সুন্দরী মহিলা জিনিয়া বেরিয়ে আসে। জিনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি কেমন আছো? কায়ং তো পুরো হতবাক। জিনিয়াটা হেসে বলে, আরে আমি জিনির এক্স গার্লফ্রেন্ড। কায়ং জিনির দিকে তাকিয়ে বলে, বাহ, তো কতদিন হলো এই ঘটনাটা? জিনি একটু ঘাবড়ে গিয়ে হেসে বলে, আরে ওটা অনেকদিন হয়ে গিয়েছে, অনেক অনেক বছর আগের কথা। জিনিয়া তখন বলে, যাই হোক, আমি তোমাকে উপহার দিয়েছিলাম যে চায়ের কাপ সেটটা, সেটা কোথায়? জিনি মাথা নিচু করে বলে, ওটা, সেটা তো বহু আগের কথা, আছে হয়তো এদিক ওদিক কোথাও। কায়ং তাদের দুজনকে বলে, তাহলে তোমরা দুজন আশিক একে অপরের সাথে কথা বলো, আমি এখান থেকে চলে যাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিনি তখন জিনিয়ার ল্যাম্পের ভিতরে সে কথা বলতে থাকে। পিচ্চি ছেলেটা সাদিকে বলে, যদি আমি জিনির বর্তমান মালিক মানে কায়ংকে মেরে ফেলি, তাহলে তুমি জিনির চেরাগটা আমাকে এনে দিতে পারবে? এনে দিলে তখন আমি তো জিনিরও মালিক হয়ে যাব। জিনি জিনিয়ার সাথে কথা বলছিল, তখন জিনিয়া জানায় কোনো একটা কারণে নাকি জিনির 20 বছরের কিছু স্মৃতি তার ব্রেন থেকে মুছে গিয়েছে, কিন্তু কথা শেষ না করেই সে চলে যায়। সাংহো আসে জাহারা নামে জিনির এক ভাইয়ের সাথে দেখা করতে। সাংহো জাহারাকে জানায় যে জিনি তার চেরাগ থেকে বেরিয়ে এসেছে। সে জাহারাকে বলে দেয় মুছে যাওয়া 20 বছরের স্মৃতির ব্যাপারে জিজ্ঞাসা করতে জিনি যদি তার কাছে আসে তাহলে জাহারা যেন কিছু না জানায়। অফিসে আসলে ইরেম সাংহোকে জানায় জিনি জিনিয়ার সাথে দেখা করতে গিয়েছে, আর জিনিয়ার ঠিকানা সে নিজেই জিনিকে দিয়েছে। সাংহো এটা শুনে খুব রেগে যায় ও ইরেমের গলা টিপে ধরে, বলে, আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? এখন তো জিনি সেই 20 বছরের ঘটনা জেনে যাবে। কায়ং সেডিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওদের দুজনের ব্রেকআপ হলো কেন? সেডি জানায় জিনিয়া এক প্রকার বিরক্ত হয়ে জিনিকে ছেড়ে দিয়েছিল। কায়ং আর জিনি একটা জায়গায় আসে যেখানে একটা তরবারি রাখা ছিল। কথিত আছে এটা জিনির তরবারি, যেটা 1000 বছর আগে এখানে আটকে গিয়েছিল।
আর কেউ এটা বের করতে পারেনি। জিনি তখন সময় বন্ধ করে দিয়ে তরবারিটা উঠিয়ে নেয়, কিন্তু কায়ং আবার রেখে দিতে বলে জিনি সেটা রেখে দেয়। সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। রেস্টুরেন্টে বসে হঠাৎ করে নানির অতীতের একটা ঝলক মনে পড়ে। একবার কায়ং তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি এখনো তোমার মেয়েকে মিস করো? নানি হেসে উত্তর দিয়েছিল, অবশ্যই, কেন করব না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে নানি তার মেয়েকে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। নানি তার দিকে তাকিয়ে কান্না করে দেয়। আমরা দেখি যে দোকানের ম্যানেজার হয়েছিল মহিলাটা, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে কাজে ঠিকমতো সময় দিচ্ছিল না। মহিলাটা জিনিকে ডাকায়। মহিলাটা বুদ্ধি খাটিয়ে তার শেষ ইচ্ছাটা ব্যবহার করে। সে চায় যেন জিনি তার আগের দুটো ইচ্ছে ভুলে যায়। সে ভেবেছিল এটা করে নতুন করে আবার 3টা ইচ্ছে সে চাইতে পারবে, কিন্তু দেখা গেল এটা জিনির একটা চাল ছিল আর সে এতে ফেসে গেছে। তার শেষ ইচ্ছেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। জিনি ফিরে এসে কায়ংকে এই ব্যাপারে জানায়। এখানে জানতে পারি যারাই আগে 3টে উইশ পূরণ করেছে তারা জিনি, চেরাগ এসবের কথা ভুলে যাবে। এরপর আমরা দেখি সেডি আর ইরেম একসাথে বসে আছে। সেডি এখানে বুঝতে পারে যে সাংহো ইরেমের কথা বলা শক্তি কেড়ে নিয়েছে। রেগে গিয়ে সে সোজা সাংহোর কাছে গিয়ে তার পায়ে কামড় দেয়। জিনি হঠাৎ সেখানে হস্তক্ষেপ করে বলে যে তুমি আমার চেলাকে কেন মারধর করছো? সাহস থাকলে আমার সাথে লড়ো। একটা জিন আর ফেরেস্তার লড়াইটা খুব মজাদার হবে। জিনি আর সাংহো মুহূর্তের মধ্যে মহাকাশে উড়ে যায়। সেখানে তারা ভয়ঙ্কর লড়াই শুরু করে, যতক্ষণ না সাংহো শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে ছেড়ে দেয়। জিনি বলে, ঠিক আছে, যথেষ্ট হয়েছে, এবার বাদ দাও। জিনি তখন তার স্মৃতি থেকে উধাও হয়ে যাওয়া 20 বছরের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সাংহো তাকে সত্যটা বলতে রাজি হয় না। পরের দিন আমরা কায়ংকে তার অভ্যাস অনুযায়ী একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখি। সেই লোকটা এসে কায়ংকে বলে, আমি এটা করার জন্য দুঃখিত, কিন্তু আমাকে বলা হয়েছে আমি যেন তোমাকে মেরে চেরাগটা নিয়ে যাই। এটা বলে হঠাৎ করে একটা ধাক্কা মেরে সে কায়ংকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। যখন কায়ং নিচে পড়ে যাচ্ছিল তখন তার চোখের সামনে অনেক স্মৃতি ভেসে ওঠে। তার প্রিয় বন্ধু, তার নানি আর জিনির সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। হঠাৎ করে জিনি চলে আসে সেখানে, তাকে ধরে ফেলে আর বলে যে তুমি এমন কি করে করতে পারো? কিন্তু কায়ং বলে, আমি তো ঝাঁপ দেইনি। জিনি তাকে রেগে গিয়ে বলে, তুমি তোমার ইচ্ছে ব্যবহার করে তো আমাকে ডাকতে পারতে। কায়ং বলে, আমি যদি আমার শেষ ইচ্ছেটা চেয়ে নিতাম তাহলে আমি তোমাকে ভুলে যেতাম, আর আমি সেটা কোনোভাবেই চাই না। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জিনি রাগে সেই লোকটাকে মেরে ফেলে। দূর থেকে পিচ্চি ছেলেটা সেটা দেখছিল। তখন সেখানে সাংহো চলে আসে। সে পিচ্চিটার ভেতর থেকে একটা আত্মা বের করে যার নাম ছিল খালিদ। সাংহো খালিদকে সাবধান করে দেয় সে যেন সাংহোর রাস্তায় না আসে, কারণ সাংহো অনেকভাবে প্ল্যান করেছে যাতে জিনির অস্তিত্ব একেবারে মিটে যায়। এটা বলে সে চলে যায় সেখান থেকে। জিনি কায়ংকে বাড়িতে নিয়ে আসে। সেডিকে বলে সে কারোর সাথে দেখা করতে যাবে, সেডি যেন কায়ংকে দেখে রাখে। এরপর জিনি আসে জাহারার সাথে দেখা করতে। জিনি এসে জাহারাকে সেই 20 বছরের স্মৃতির কথা জিজ্ঞাসা করে। এখানে আমরা অতীতের কিছু সিন দেখি। খালিদ নামের ওই আত্মাটা আসলে সাদির ছেলে খালিদ। খালিদ খুবই অসুস্থ থাকতো সবসময়। একদিন সাদি হানবিশকে দেখে। সাদি বুঝতে পারে হানবিশের আত্মা অমর। তখন সে জাহারার মাধ্যমে হানবিশের শরীরে তার ছেলের খালিদের আত্মা প্রবেশ করায়, আর এর শাস্তি হিসাবে জাহারার ফুলের বাগানের এই বেহাল দশা। এদিকে যে কুকুরটা একবার মানুষ হওয়ার ইচ্ছা করেছিল সে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পায়। সে জিনির কাছে এসে বলে তাকে আবার কুকুর বানিয়ে দিতে। সেটা ছিল তার শেষ ইচ্ছে। জিনি তার লয়্যালটি দেখে পুরো অবাক হয়ে যায়। সেভাবে মানুষের চেয়ে কুকুরের ভিতর সততা বেশি থাকে। সাংহো নানির সাথে দেখা করে। সাংহো নানিকে জানায় সে একজন ফেরেস্তা। নানিকে বলে, আপনি হয়তো ইয়াং হয়েছেন, কিন্তু আপনার আয়ু কিন্তু আগেরটাই আছে। যেদিন আপনার বাগানে ফুল ফুটবে সেদিন আপনি মারা যাবেন। কায়ং ব্যাংকে গিয়ে তার সব সঞ্চয় করা টাকাগুলো ক্যাশে তুলে নিয়ে আসে। কায়ং তার গ্যারেজে বসে সিসিটিভি চেক করছিল। তখন সে দেখে খালিদের চোখ সবসময় তাকে পিছু করত। তখন পিচ্চি খালিদ তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। খালিদ এসে কায়ংয়ের কাছে তার চেরাগ চায়, কিন্তু কায়ং উল্টো কিছু একটা দিয়ে খালিদের গালে কেটে দেয়। মুহূর্তেই সেই ক্ষত ঠিক হয়ে যায়। কায়ং বলে, ও আচ্ছা, তুমি তো আবার অমর, গলা কাটলেও মরবে না। খালিদের লোক কায়ংয়ের উপর আক্রমণ করতে যাবে, সেডি প্যান্থারের রূপ নিয়ে তাকে বাঁচায়। তখন গ্রামের প্রধান সেখানে চলে আসলে খালিদ তার লোকজন নিয়ে চলে যায়। কায়ং গ্যারেজ থেকে বেরিয়ে হাঁটতে যাচ্ছিল, কিন্তু কিছু গুন্ডা তার পথ আটকিয়ে দেয়। তাকে আঘাত করে বলে যে কায়ং যেন তার সব টাকা গুন্ডাদের হাতে দিয়ে দেয় যেগুলো ব্যাংক থেকে উঠিয়েছিল। তখন জিনি সেখানে হিরোর মতো এন্ট্রি নেয়। কায়ং বলে, ওরা আমাকে চড় মেরেছে, তুমি আগে কেন আসলে না? জিনি তখন ছেলেগুলোকে ধরে বেশ জমিয়ে বেধড়ক মারে। এরপরে যখন তারা একসাথে সময় কাটাচ্ছিল, জিনি তাকে বলে যে উপরওয়ালা আমাকে 3টে ইচ্ছে দিয়েছিল, আর শেষ ইচ্ছাটা সে চেয়েছিল সেই 20 বছরের মধ্যে যা স্মৃতি ছিল সেটা যেন ভুলে যায়। জিনি খোঁজ নিয়েছে যে মেয়েটাকে সে মরুভূমিতে ইচ্ছা পূরণ করে দিয়েছিল, সে মেয়েটা 8 বছর বয়সে মরেনি, সে তারপরে আরও 20 বছর বেঁচে ছিল। এই কারণে জিনি ভয়ে ছিল, কারণ সে মনে করতে পারছিল না যে সে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছিল কিনা। এই ঘটনার পরে মন হালকা করার জন্য জিনি আর কায়ং শান্তভাবে একটা জায়গায় হাঁটতে থাকে।
কায়ং ঠাট্টা করে জিনিকে বলে, কি অদ্ভুত তাই না? তুমি যখন আমার সঙ্গে দেখা করেছিলে তখন আমাকে মারার জন্য যে কোনো কিছু করে দিতে পারতে, কিন্তু এখন দেখো তুমি আমাকে এতবার জীবন বাঁচিয়েছো, গুণে শেষ করা যাবে না। জিনি হেসে বলে, আমি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি যদি সত্যি সত্যি মন থেকে চেষ্টা করতাম তোমাকে পথভ্রষ্ট করার, তাহলে আমি সেটা করে ফেলতাম। এই মুহূর্তে তারা বুঝতে পারে যে তাদের সম্পর্কটা হয়তো অনেক পুরনো, যেটা তারা মনে করতে পারছে না। এরপরে আমরা দেখি জিম্মি তার ক্লিনিকে বসে রয়েছে। সে বুড়ো নানির এক্সরের সাথে যুবতী নানির এক্সরেটা মিলিয়ে দেখছিল, আর এটা পুরোপুরি ম্যাচ হচ্ছে। কায়ং আর জিনির ল্যাম্পে ছিল। তখন কায়ং জিনিকে জিজ্ঞাসা করে, দেয়ালে থাকা আরবি শব্দগুলোর মানে কি? জিনি বলে, আমি জানি না, আমি কখনো এগুলো খেয়াল করিনি। কায়ং তখন কলম দিয়ে লেখাগুলো লিখে ফুটিয়ে তুললে জানতে পারে সেখানে একটা মেয়ের কথা বলা হয়েছিল। তারা তখন বাকি সবাইকে মানে ইরেম, সাংহো ও সেডিকে সেখানে ডাকে। জিনি ইরেমকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, যেহেতু তার কাছে সবকিছুর তথ্য থাকে। কিন্তু ইরেম অলরেডি একবার শিক্ষা পেয়ে গিয়েছে সাংহোর পারমিশন ছাড়া আগেরবার জিনিয়ার কথা বলায়, তাই এবার সে তার জিভ কেটে ফেলে যাতে কিছু বলা না লাগে। সান্তে নামের সেই সাইকো লোকটা জিনিকে ডাকে তার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। কায়ং তখন জিনিকে একটা ডায়েরি দেয় ও বলে সে যেন এটা অতীতের কায়ংকে দেয়। তো জিনি আসলে সান্তে জানায় সে আবারও অতীতে যেতে চায়, যখন সে সেই মেয়েটাকে খুন করে। সান্তে বলে, এবার আর আমি কোনো এভিডেন্স রাখবো না খুনের। জিনি সান্তেকে নিয়ে অতীতে যায়। এরপর জিনি অতীতের কায়ংকে সেই ডায়েরিটা দেয়। কায়ং আসলে এই ডায়েরিতে সান্তে যে আজকে খুন করবে সেটা লিখে রেখেছিল। জিনি তখন কায়ংকে নিয়ে সেই খুনের জায়গায় যায়। যথারীতি সেই মেয়েটা আসে সান্তের কাছে। সান্তে তখন মেয়েটাকে খুন করতেই যাবে, কায়ং একটা লাঠি নিয়ে সান্তের মাথায় আঘাত করে। সান্তে বলে, আরে তুমি তো আমার সাথেই আছো, আমাকে কেন মারছো? কিন্তু কায়ং সান্তেকে ইচ্ছা মতো মারে। একটু পর পুলিশ এসে সান্তেকে নিয়ে যায়। জিনি বর্তমানে ফিরে এসে দেখে কায়ং ঘুমোচ্ছে, যদিও সে ঘুমের নাটক করছিল। কায়ং উঠে বসলে জিনি কায়ংকে কিস করে, আর তখন চেরাগে থাকা লেখাগুলো জ্বলে ওঠে, যেখানে বেশিরভাগ শব্দ ছিল হাবিবি, মানে আমার ভালোবাসা। জিনি কায়ংকে বলে, আমি সেই 20 বছরের স্মৃতি মনে করেই ছাড়বো। আর এখানে শেষ হয় সিরিজটির 9ম এপিসোড। বাকি থাকা এপিসোডের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে একসাথে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।